যে আপনি সঠিকভাবেই বলেছেন। আসলে বিচার তো আসলে একটা ব্যক্তির উপর নির্ভর করে না, এগুলো অনেকগুলো পক্ষের একটা সমন্বিত বিষয়। তো ফলে হচ্ছে কি যে আমরা প্রতিটা পক্ষের মধ্যেই কিন্তু ঝামেলা আছে, ঘাটতি আছে। আপনি যে বিচারকের সংকটের কথা বললেন, এই সংকট, এই টার্মটা আমরা এতদিন ধরে শুনে আসছি। মূল সমস্যা কিন্তু বিচারের সংকটের মধ্যেও আমি দেখি না, কারণ বিচারক কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে, রিটায়ারমেন্টে যাচ্ছে বা মারা যাচ্ছেন, সেটা কিন্তু রিপ্লেসমেন্ট হচ্ছে কিংবা তার চেয়ে বেশিও হচ্ছে। আমাদের বিচার বিভাগে কিন্তু অর্গানোগ্রাম নাই, বিশেষ করে হায়ার কোর্টে, সুপ্রিম কোর্টে। এখানে কিন্তু আপনি কত সংখ্যক বিচারক নিয়োগ দিতে পারবেন এটার কোনো সীমা পরিসীমা নাই। তারপর আমরা দেখছি যে বিচারক নিয়োগের ক্ষেত্রে অনেক সংকীর্ণ মনের পরিচয় দেখি। এখন বিচারক আপনি নিয়োগ দিলেন, আপনি বিল্ডিং বানালেন, এজলাট বানালেন, কিন্তু এটার যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড কাজ করার জন্য যে সমস্ত মেন পাওয়ারগুলো লাগে, আপনি তো সেগুলোর সাথে সাথে কল্পনা করছেন না, সেগুলো তো আপনি সেইভাবে সাপোর্ট দিচ্ছেন না। তো তাহলে শুধুমাত্র বিচারক সংকটের উপর ব্যাপারটা মানে নিলে তো দেখালে তো হবে না। আপনি অন্যদিকে আসেন, লয়ারের কথা বলেন। লয়ার আমরা অস্বীকার করব না যে বাংলাদেশে অনেক ভালো, অনেক মেধাবী লয়ার আছেন, অনেক অনেস্টি মেনটেন করেন তারা। কিন্তু আমরা এটাও দেখি যে বার কাউন্সিল এই কয়েকদিন আগেই ল মিনিস্টার নিজে বলেছেন যে লয়ারদের কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই, যে কি করে তারা একটা মামলা সাবমিট করবে, কি করে একটা মামলা থেকে ভিকটিমকে নিষ্কৃতি দিবেন, এই ব্যাপারে তাদের তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এটা ল মিনিস্টার নিজে বলেছেন। তো এখন লয়ারের একটা বিষয় আছে, এখানে কিছু আছে আর্থিক সংশ্লেষ আছে। যে যত বেশি পয়সাওয়ালা সে তত বেশি ভালো লয়ার, নামি দামি লয়ার। আপনি দেখবেন যে একই মামলা একটি পক্ষ এমন লয়ারকে এঙ্গেজ করছেন যে তারা দাঁড়ালেই, তাদের দেখলেই জামিন হয়ে যাচ্ছে। আর যিনি দুর্বল তার পক্ষে দেখেন যে লয়ার এমন স্টেটমেন্টও দেয় যে স্টেট ডিফেন্স হতেও তারা রাজি না, এবং তার পক্ষে তো কোনো লয়ার বার নিজের স্টেটমেন্ট দিচ্ছে। এটা একটা বিষয়। আবার দেখেন যে এই যে জুডিশিয়ারিতে কিছু আপনার সুবিধাবাদী শ্রেণী তৈরি হয়, কিছু পেশাজীবী তৈরি হয়েছে, যেগুলো আসলে খুব ফর্মাল না। আমরা তো দালালদের কথা জানি, বা এই যে ধরেন ক্লার্ক, তারা যে হয়রানিটা করে, রেকর্ড রুমে যে লোকগুলি থাকে, প্রত্যেকের কিন্তু এখানে জীবিকার প্রশ্ন জড়িত, সেটা আনহোলি হোক, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এই বাস্তবতাগুলো কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তেই ফেস করতে হচ্ছে, এবং প্রতিটা বিচার প্রার্থী কিন্তু এগুলো পাওয়া যায় না। ফাইল সরেও উধাও হয়ে যায়, এবং পয়সা না দিলে সেটা, এটা তো ওপেন সিক্রেট, এটা তো রাগ ডাক দিয়ে বলার কিছু নাই। জি, আপনি সব লয়ারকে দাঁড় করালেন, এভরিথিং রেডি, আপনি দেখবেন যে হিয়ারিং সময় কজ লিস্টে আছে, মামলা শুনবে, হঠাৎ করে বলা হচ্ছে যে এটার ফাইলটা নাই। কোথায় নাই? দেখা যাচ্ছে বরিশালের ফাইলটা খুলনায় রেখে দেওয়া হয়েছে, একই তাকে। এরকম আমি ব্যক্তি জীবনে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। আমি যে পরশুদিন এসে ফাইল দেখে গেলাম, আজকে বলতে ফাইল নাই। কোথায় গেল ফাইল? রেজিস্ট্রারকে আমি নালিশ করলাম, রেজিস্ট্রারের সাথে সাথে 15 মিনিটের মধ্যে ফাইল বের করে দেখালো, এবং সেখানে একটা ইনভেস্টিগেশন হলো, দেখা গেল যে ওই রংপুরের ফাইলটা খুলনায় রেখে দেওয়া হয়েছে, খুলনার ফাইলটা বরিশালে রেখে দেওয়া হয়েছে। এই এদিক সেদিক করলেই দেখা যায় বিশাল অপোনেন্ট পক্ষ থেকে আপনার বায়াসড হয়ে ভিতরের লোকগুলো এই কাজগুলো করে। জুডিশিয়ারিতে কিন্তু আপনার ইন্টেলিজেন্সির অভাব আছে, অর্থাৎ ইন্টেলিজেন্সি বলতে যে কোনো কাউন্টার ইন্টেলিজেন্সি নাই, যে এগুলো দেখভাল করার মতো, যে তাদের পেছনে তারা কীরকম সার্ভিস দিচ্ছে সেগুলো দেখার মতো কিন্তু কোনো মেকানিজম আমি দেখিনি এখন পর্যন্ত। সবাই সহ্যই করছে এবং সমালোচনাই করছে, কিন্তু এটা সমাধানের রিফর্মের কথা বলেছেন, রিফর্মের মধ্যে কিন্তু আমার ধারণা এই বিষয়টা থাকা দরকার। কথা বলা হচ্ছে, জি, সেটা তাহলে কবে শুরু হবে এবং সেটা মানে কতদিন আমরা আরো বলতে থাকবো এই বিষয়টা, কবে সেই রিফর্মের ফলাফলটা আমরা দেখবো। জি, ধন্যবাদ আপনাকে।